হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আইটিপি এক্সাম প্রিপারেশন 2024 এর আজকে আমরা 47তম ক্লাসে উপস্থিত হয়েছি। 47 ক্লাস। আমরা ইতিমধ্যে 46টি ক্লাস করেছি। যারা আগের ক্লাসগুলো করেননি তারা আমার এই পেজ থেকে ক্লাসগুলো করে নিতে পারবেন, এবং যারা কোনো ক্লাসই করতে পারেননি তারা আমার ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস ইউটিউবে সার্চ দিয়ে আপনি ক্লাসগুলো করে নিতে পারবেন। ওয়ালাইকুম সালাম দিদারুল ইসলাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা মূল আলোচনায় ফিরে যাব। আজকে আমরা দেখব হচ্ছে ব্যবসা হতে আয়ের একটি অঙ্ক, পরীক্ষায় আসার মতো। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমি প্রশ্নটা আপনাদের দিয়ে দিচ্ছি আগে। আমাদের সাথে আছেন দিদারুল ইসলাম ভাই। তো মনে করেন দিদারুল ইসলাম ভাইয়ের বাড়ি হচ্ছে ঢাকার বাহিরে যে কোনো একটা জেলায়। দিদারুল ইসলাম ভাই কোথা থেকে বলছেন একটু বলবেন প্লিজ। দিদারুল ইসলাম ভাই কোথা থেকে বলছেন? হোম ডিস্ট্রিক্ট? ময়মনসিং। তো দিদারুল ইসলাম ভাই ময়মনসিংহের মনে করেন যে সিটির বাহিরে যে কোনো একটি উপজেলায় উনি ব্যবসা করেন। 1/7/2023 তারিখ হতে 30/6/2024 তারিখ পর্যন্ত তার মোট বিক্রয়ের পরিমাণ ছিল 30 লক্ষ টাকা। তার বিক্রয়ের পরিমাণ ছিল এক বছরে 30 লক্ষ টাকা। বিক্রিত মালামালের ক্রয় মূল্য ছিল 24 লক্ষ টাকা। ওয়ালাইকুম সালাম হাফিজুর রহমান ভাই। বিক্রিত মালামালের ক্রয় মূল্য ছিল 24 লক্ষ টাকা। কর্মচারীর বেতন ছিল 60,000 টাকা। ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স, নবায়ন ফিস ও পরিবহন খরচের সমষ্টি 1 লক্ষ টাকা। টোটাল খরচ হচ্ছে 1 লক্ষ টাকা। আয় বর্ষের শুরুতে তিনি ফার্নিচার বাবদ ব্যয় করেছেন 40,000 টাকা। এখন এখন মনে করেন যে আমি বলছিলাম দিদারুল ইসলাম ভাইয়ের নিট আয় এবং কর দায় পরিগণনা করতে হবে। নিট আয় পরিগণনা করতে হবে প্রথমে, তারপরে দুইটা অপশন, এখানে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে নিট আয় বের করতে হবে আপনাকে, আর একটা হচ্ছে কর দায় বের করতে হবে।
তো তার বিক্রয় মূল্য ছিল 1 বছরে 30 লক্ষ টাকা, ক্রয় মূল্য ছিল 24 লক্ষ টাকা। কর্মচারীর বেতন ছিল 60,000 টাকা। ইলেকট্রিক বিল, ট্রেড লাইসেন্স, দোকান ভাড়া মিলাই ছিল 1 লক্ষ টাকা এবং তিনি ফার্নিচার ক্রয় করেছিলেন 40,000 টাকার। ফার্নিচার ক্রয় করেছিলেন 40,000 টাকা। এখন তার নিট আয় কত টাকা আর হচ্ছে তাকে কত টাকা কর দিতে হবে। নিট আয় কত টাকা, তাকে কত টাকা কর দিতে হবে। তো আমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই। ওয়ালাইকুম সালাম লাভলি আপু, কেমন আছেন আপনি? আমি বলছিলাম দিদারুল ইসলাম ভাই, উনার বাড়ি ময়মনসিং যে কোনো একটা উপজেলায়। ময়মনসিং সিটির বাহিরে যে কোনো একটি উপজেলায় ওনার বাড়ি। উনি ব্যবসা করেন। উনি ব্যবসা করেন। 1 বছরে তিনি 30 লক্ষ টাকার মালামাল বিক্রয় করেছেন। 30 লক্ষ টাকার মালামাল বিক্রয় করেছেন। তার মধ্যে ক্রয় মূল্য ছিল 24 লক্ষ টাকা। ক্রয় মূল্য ছিল 24 লক্ষ টাকা। ওনার কর্মচারীর বেতন ছিল 60,000 টাকা। তারপরে হচ্ছে আনুষঙ্গিক খরচ, বিদ্যুৎ বিল, ট্রেড লাইসেন্স, এগুলো সব মিলায় তার ছিল হচ্ছে 1 লক্ষ টাকা। আর 40,000 টাকার উনি ফার্নিচার ক্রয় করেছিলেন। 40,000 টাকার ফার্নিচার ক্রয় করেছিলেন। তার নিট আয় কত সেটা আমাদেরকে বের করতে হবে। তারপর হচ্ছে কর দায় বের করতে হবে। এখন দেখেন, তার বিক্রয় মূল্য ছিল 30 লক্ষ টাকা। আর ক্রয় মূল্য ছিল, মালামাল ক্রয় করেছিল হচ্ছে 24,000 টাকা। 24 লক্ষ টাকা, 24,000 না, 24 লক্ষ টাকা। গ্রস মুনাফা, মুনাফা হচ্ছে 6 লক্ষ টাকা। গ্রস মুনাফা হচ্ছে 30 লক্ষ টাকা, 24 লক্ষ বাদ দিলে 6 লক্ষ টাকায় হয়। তার অন্যান্য খরচ দেখেন, অন্যান্য খরচ আমরা জানি কর্মচারীর বেতন ছিল, কর্মচারীর বেতন ছিল 60,000 টাকা। তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল, তারপরে হচ্ছে ভাড়া, দোকান ভাড়া, তারপরে হচ্ছে ট্রেড লাইসেন্স, সব মিলাই ছিল 1 লক্ষ টাকা।
1,00,000 টাকা। আর হচ্ছে তার ফার্নিচার ক্রয় করেছিল, রেফ হবে, ফার্নিচার ক্রয় 40,000 টাকা। তাহলে কত হলো? এখানে কত হলো? 2,00,000 টাকা। হাফিজুর রহমান ভাই বলছেন 2,00,000 টাকা। $2,00,000। এখানে আপনি বাদ দিবেন কোনটা, কোনটা কোনটা বাদ দিবেন? এখন দেখেন 2,00,000 টাকা আপনি কি এই পানির সার যে ক্রয় করেছিল, ঠিক আছে, এটা কি আপনি সম্পূর্ণটা বাদ দিতে পারবেন? এটা কিন্তু এক ধরনের অপচয়, এটা কি আপনি সম্পূর্ণ বাদ দিতে পারবেন? এটা সম্পূর্ণ বাদ দেওয়া যাবে না। আপনি যে ফার্নিচার ক্রয় করছেন সেটা সম্পূর্ণ বাদ দেওয়া, এটা হচ্ছে মূলধন। ফার্নিচার যে ক্রয় করছেন, ঠিক আছে, সেইটা কিন্তু আপনার এক ধরনের মূলধন, এটা ব্যবসার মধ্যে কিন্তু থেকে যাবে, সেটা আপনার ব্যবসার মধ্যে থেকে যাবে। সুতরাং সম্পূর্ণটা বাদ দেওয়া যাবে না। আপনি কত পার্সেন্ট বাদ দিতে পারবেন সেটা এখন দেখেন। আপনি যেহেতু এটা পরে আপনি কিনছেন, ব্যবসার শুরুতেই কিনেন নাই, পরে কিনছেন, সেই জন্য আপনি অবশ্যই ব্যয়, আমরা জানি তৃতীয় তফসিল অনুযায়ী 10% বাদ দেওয়া যায়। এর 10% অবশ্যই ব্যয় বাদ দিতে পারবেন। তাহলে কত হলো? 40,000 টাকা, 4,000 টাকা। 4,000 টাকা আপনি বাদ দিতে পারবেন। তাহলে আমাদের কত হলো? 1,64,000 টাকা। 1,64,000 টাকা। তাহলে আপনার নিট আয় কত হবে? নিট আয় হবে 6,00,000 বিয়োগ 1,64,000। তাহলে কত থাকে একটু বিয়োগ করেন। আপনি মাঝখানে যেটা মূলধনী, এটা এক ধরনের মূলধন, সেটা সম্পূর্ণ বাদ দেওয়া যায় না। অবশ্যই ব্যয় হিসাবে আপনি 10% বাদ দিতে পারবেন। 10% বাদ দিতে পারবেন, এটা সবসময় মাথায় রাখবেন। যেটা মূলধন হিসাবে যোগ করবেন সেটা 10% বাদ দেওয়া যাবে। ফার্নিচার ব্যবসায় ব্যবহৃত হওয়ার কারণে তৃতীয় তফসিল অনুযায়ী 10% অবচয় পাবেন।
তো নিট আয় আমার হবে 4 লক্ষ, বলছে নিট আয় বের করেন। তো নিট আয় কত হলো? হাফিজুর রহমান ভাই বলছেন 4,36,000 টাকা। 4,36,000 টাকা হচ্ছে আমার নিট আয়। আমি নিট আয়টা পেলাম। এখন কর দায় বের করতে হবে। কর দায় বের করতে গেলে আমরা জানি প্রথম 3 লক্ষ, যেহেতু দিদারুল ইসলাম ভাই হচ্ছে একজন পুরুষ, তিনি 65 বছরের ঊর্ধ্ব না, উল্লেখ নাই, তো এত টাকা এর 0%, 0 টাকা। তারপরে 4,36,000 থেকে 3,50,000 বাদ দিলে কত থাকে দেখেন। 4,36,000 থেকে 3,50,000 বাদ দিলে কত থাকে? আপনি এখানে হচ্ছে মূল বিষয় যেটা আপনারা মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখেন না, ফার্নিচার ক্রয় করা হয়েছিল 40,000 টাকার। এখানে 10%, যেহেতু এটা মূলধন, সেজন্য পুরো 40,000 টাকা বাদ দেওয়া যাবে না। অবশ্যই হিসাবে 10% বাদ দেওয়া যাবে। তো 40,000 টাকা 10% হয় 4,000 টাকা। তো টোটাল বাদ, কর্মচারী বেতন তো বাদ দেওয়া যাবে। 86,000 টাকা বলছেন হচ্ছে বিপ্লব ভাই, হাফিজুর রহমান বিপ্লব ভাই বলছেন 86,000 টাকা। দিদারুল ভাই বলছেন 86,000 টাকা। এর 5% কত আসে দেখেন তো একটু। 86,000-এর 5%, এটা হচ্ছে 0। শূন্যটা এভাবে লিখতে পারেন, 0। দিদারুল ভাই বলছেন 4,300 টাকা। আমার মনে হয় 4,300 টাকা হবে। তাহলে মোট কত হবে? 4,300 টাকা। ওনাকে 4,300 টাকা আয়কর দিতে হবে। 4,300 টাকা আয়কর দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কে কে বুঝেননি একটু প্রশ্ন করবেন। যে এখানে 40,000 টাকার একটা বিষয় আছে যেটা অনেকেই বুঝতে সমস্যা হয়। আপনি যদি ব্যবসার মধ্যে কোনো মূলধন যোগ করেন, মূলধন জাতীয় ফার্নিচার কোনো জিনিসপত্র বের করেন, সেটার অবশ্যই হিসাবে আপনার তৃতীয় তফসিলি অনুযায়ী সর্বোচ্চ 10% বাদ দিতে পারবেন। সর্বোচ্চ 10% বাদ দিতে পারবেন, এর বেশি বাদ দেওয়া যাবে না। এটা মনে রাখবেন। ধন্যবাদ মামুন ভাই। আচ্ছা, আমি আর একটা জিনিস বলি আপনাদের। কৃষি হতে আয়, যেটা মনে করেন কৃষি হতে আয় যদি সরাসরি উল্লেখ না থাকে যে আপনি কত টাকা আয় করছেন, সেটা যদি উল্লেখ না থাকে, আপনার যদি উৎপাদন দেওয়া থাকে, কৃষি হতে আয়ের ক্ষেত্রে সরাসরি মনে করেন যে আপনি কত টাকা আয় করছেন সেটা উল্লেখ না করে উৎপাদন খরচ, উৎপাদন দেওয়া থাকলো যে আপনি মনে করেন যে 45 মণ ধান উৎপাদন করছেন, তো 45 মণ ধান 800 টাকা মণ হিসাব করেন।
800 টাকা মন হিসাব করেন। তো এখানে বলছে প্রতি একরে 45,000 টাকা। মনে করেন যে আপনার 2 একর জমি আছে, তাহলে আপনার 45 দোকানে 90 মন হলো, 90 মন 800 টাকা করে ধরেন। 90 মন 800 টাকা করে ধরলে 72,000 টাকা হয়। এই যে 72,000 টাকা আপনার উৎপাদন হলো, উৎপাদন 72,000, প্রোডাক্ট আপনি উৎপাদন করলেন। উৎপাদন করতে আপনার একটা খরচ হয়েছে, খরচটার মধ্যে তো আর আপনি কর দিবেন না, দিবেন না, অবশ্যই না। সেজন্য বলছে যে খরচ আপনি সর্বোচ্চ যদি হিসাব না থাকে, আপনার যদি লিখিত কোনো হিসাব না থাকে, আর যদি লিখিত হিসাব থাকে তাও আপনি সেটা উল্লেখ করতে পারবেন। আর যদি লিখিত হিসাব না থাকে তো আপনাকে কি করতে হবে, উৎপাদন খরচ হিসাবে আপনি 60%, উৎপাদন ব্যয় যেটা উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয় হিসাবে আপনি সর্বোচ্চ 60% বাদ দিতে পারবেন। সর্বোচ্চ 60% বাদ দিতে পারবেন। মনে করেন যে আপনার এই 1 লাখ টাকা উৎপাদন করছেন, আপনি 1 লাখ টাকায় 60% বাদ দিতে পারবেন। মানে আপনার থাকবে হচ্ছে 40,000 টাকা আপনার হচ্ছে কৃষি হতে নিট আয়। তারপরে দেখেন এখানে একটা মজার ব্যাপার আছে। আপনি যদি আপনার একমাত্র পেশা কৃষি হয়, আপনার একমাত্র পেশা কৃষি যদি হয়, তখন আপনি আপনার কর্মুক্ত সীমা 3,50,000 থেকে আরো 2 লাখ বৃদ্ধি পাবে। তখন 5,50,000 টাকা আপনার কর্মুক্ত সীমা থাকবে। আপনার যদি আয়, নিট আয় যদি আপনার 5,50,000 টাকা হয়, আপনাকে কোনো কর দিতে হবে না এবং সর্বনিম্ন করও দিতে হবে না। আপনি কর্মুক্ত সীমা অতিক্রমেই করেননি। এরপরে দেখেন যাদের বয়স 65 বছর ঊর্ধ্বে এবং যদি মহিলা হয়, তো তারা দেখেন 6 লাখ টাকা পর্যন্ত করমুক্ত সীমা পেয়ে যাচ্ছে। এবং প্রতিবন্ধী ব্যক্তি যদি হয়, তাহলে আমরা দিনে প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে 4,75,000 টাকা ছিল, আরো 2 লাখ টাকা যোগ করলে হয় 6,75,000 টাকা। আমরা জানি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ছিল হচ্ছে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ছিল 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার সাথে আরো 2 লক্ষ টাকা যোগ করে দেন, তাহলে 7 লক্ষ টাকা হয়। আশা করি বুঝতে পারছেন। তো কালকে আমরা দেখব, কালকে একটা অঙ্ক দেখব আমরা হচ্ছে, আমি আরো আমদানির ব্যাপারে একটা অঙ্ক আপনাদের করাইছিলাম এর আগেও, যে যদি আপনি ব্যবসা করেন আপনার হিসাবটা হবে অন্যরকম। আপনি যদি আবার আমদানি করেন, আমদানি যদি করেন তো আমদানি হিসাবটা হবে অন্যরকম। তো সেটা আমরা আগামী ক্লাসে দেখব, যে পরীক্ষা আসার মতো একটা অঙ্ক দেখব, যে আমদানি যদি আপনি করেন কিভাবে আপনি সেটা কর দিতে হবে। আপনার এখানে উৎসে করেরও কিছু ব্যাপার আছে, অগ্রিম করেরও কিছু ব্যাপার আছে। আপনি আমদানি করলে তো অনেক টাকা এমনি কেটে নিয়ে যায়, সিস্টেম আছে কিছু, ওই সিস্টেমগুলো আমরা কালকে দেখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।